হ্যাঁ, সবাই খাতা কলম নিয়েছো সামনে? আচ্ছা দেখো, তাহলে আমরা কি পড়েছি? এখানে আরেকবার ইয়ে করে বলি, আমরা সংক্ষেপে বলি। দেখো, শব্দের শ্রেণী বিভাগ, যেটা ইংরেজিতে আমরা জানি পার্টস অফ স্পিচ নামে, বা বাংলায় আমরা পদ পরিবর্তন হিসেবে চিনি, পদ হিসেবে চিনি। যে এখানে বলা হচ্ছে বিশেষ্য। প্রথমে যে শব্দের শ্রেণী বিভাগে আমরা শব্দকে 5টি শ্রেণী বা সংবর্গে ভাগ ভাগ করতে পারি। তাহলে শব্দের শ্রেণী বিভাগে শব্দকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 5টি শ্রেণীতে। তোমরা মনে রাখবে, যদি বলা হয় শব্দের উৎস অনুযায়ী শব্দ কয় প্রকার, উৎস বা উৎপত্তি অনুযায়ী শব্দের আলাদা আইডেন্টিফিকেশন, পরিচিতি। আবার শব্দের এই অর্থ অনুযায়ী শব্দের আরেকটা আইডেন্টিটি রয়েছে। কিন্তু এখানে বলছে শব্দের শ্রেণী বিভাগ, টোটালি শব্দকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়। যখন শব্দ শ্রেণী বলবে তখন এই পার্টস অফ স্পিচ কে আমরা ধরে নিব বিশেষ্য, সর্বনাম, অব্যয়। যেমন যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, কর্ম বা গুণের নামকে বুঝায় তাই বিশেষ্য। যেমন মানুষ, বাঙালি, রাস্তা, উৎসব ইত্যাদি। মানে যে সকল শব্দ দ্বারা কোনো নাম বুঝাবে, যে কোনো কিছু নাম বুঝালেই আমরা বলবো বিশেষ্য, তাকে বিশেষ্য বলবো। আর সর্বনাম হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে, অর্থাৎ নামের পরিবর্তে যা বসবে, বিশেষ্যের পরিবর্তে যা বসবে। বিশেষ্য শব্দের অর্থ হচ্ছে নাম, বা আমরা ইংরেজিতে নাউন বলে থাকি। আর এখানে সর্বনাম হচ্ছে প্রোনাউন, ইংরেজিতে আমরা যেটাকে প্রোনাউন বলি। প্রোনাউন হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যা বসে। যেমন আমি, তুমি, সে, তিনি, তারা, তুমি, উনি, এটি, এভাবে বিভিন্ন ধরনের আমরা সর্বনাম ব্যবহার করে থাকি। অব্যয় হচ্ছে আমরা যখন দুটি শব্দের মধ্যে সংযোগ স্থাপন করি, বা দুটি ব্যক্তির মধ্যে, দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করি, বা বিয়োজন বুঝাই বা সংকোচন বুঝাই, এ ধরনের কিছু মিন করলে তখন আমরা এটাকে বলি এই অব্যয়। ঠিক আছে? তুমি বাবু ওখানে যাও, বাবু ক্লাস নিচ্ছি। ওখানে বসো। এরপর দেখো, এখানে বলা হচ্ছে আ যেমন রাজু ও সাজু গরিব কিন্তু কৃপণ নয়। দেখো, একটা বাক্যের মধ্যে আমি ২ টা অব্যয় রেখেছি। রাজু ও সাজু। এখানে রাজু আর সাজুর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। রাজু ও সাজু গরিব। মানে ২ জনের সেম ক্যাটেগরি মানুষ। কিন্তু কৃপণ নয়। তারা কি নয়? কৃপণ নয়। কিন্তু দিয়ে আমি তাদের বিপরীতে একটা অভ্যাসের কথা বললাম। তারা গরিব হতে পারে কিন্তু কি নয়? কৃপণ নয়। এগুলো হচ্ছে অব্যয়। এরপরে আসো ৪ নাম্বারে, আমরা আমরা বিশেষ্য পড়েছি। আমরা বিশেষ্য, সর্বনাম এবং অব্যয় শেষ করেছি। ৪ নাম্বার হচ্ছে বিশেষণ, যাকে আমরা ইংরেজিতে যাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিনি। অর্থাৎ যে শব্দ বা শব্দখণ্ডের দ্বারা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তোমরা একটু নোট করো। সবাই একটু নোট রাখো। আমার কিন্তু ক্লাস শেষে আমি যখন এই পিডিএফ ফাইলটা জমা দিব, এই পিডিএফ এর সাথে তোমরা একটা নোট এড করবে। যে অংশটা তোমরা গুরুত্বপূর্ণ বলে জানো, নোট এক কথায় লিখবে, এক কথায়। ওই নোটটা এটার সাথে অ্যাটাচ করবে, যাতে আমি চেক করতে পারি। যেমন যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনাম মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝানো হয়। দেখো আমি কি বলছি, সবকিছু নেই। দোষ, গুণ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। ঠিক আছে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। সংখ্যাও থাকবে, পরিমাণও থাকবে। ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করে। ইত্যা অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করে, তাকে আমরা বলি বিশেষণ। যেমন বিশাল দিঘি, অর্থাৎ দিঘির বৈশিষ্ট্য প্রকাশ করছে। দিঘিটা কেমন? দিঘিটা বিশাল। তারপর উঁচু বাঁধানো পুকুর। পুকুরটা কেমন? উঁচু এবং বাঁধানো। তার মানে এটার অবস্থাটা আমরা বুঝতে পারছি। হরেক রকম গাছপালা, বিভিন্ন রকম গাছপালা, গাছপালার কালারের কথা বলছে, ডিজাইনের কথা বলছে। ঘন ঝোপ, ঝোপটা কেমন? ঝোপেটা ঘন, ঘন বলে আমরা এখানে ঘন ঝোপে মানুষ কম যায়। ঘন ঝোপ জঙ্গলে আচ্ছন্ন পরিবেশ, পাথর বাঁধানো ঘাট। পাথর বাঁধানো ঘাট, অর্থাৎ যে ঘাটে পাথর রয়েছে, পাথর দিয়ে ঘিরিয়ে রেখেছে। ওই ধরনের ঘাটকে পাথর বাঁধানো আ বাঁধানো ঘাট বলছে। আমরা এই ধরনের শব্দগুলোর মধ্যে আমরা এখানে পাথর বাঁধানো, তারপরে বিশাল, উঁচু বাঁধানো, হরেক রকম, ঘন, এই শব্দগুলোকে আমরা বিশেষণ হিসেবে চিনি। ইংরেজিতে যাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে যাকে পরিচিতি করা হয়। এরপরে বলছে ক্রিয়া। ক্রিয়া মানে আমরা এতক্ষণ যে ভার্ব নিয়ে আলোচনা করেছি। যে শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়া বলে। অর্থাৎ যে সকল শব্দের দ্বারা কোনো কাজ বুঝাবে তাকে আমরা কি বলবো? ক্রিয়া বলবো। ক্রিয়া মানে
কাজ করা, কাজ, সকল প্রকার কাজ, ইংরেজিতে যাকে ভার্ব বলা হচ্ছে। সবাই শুনছো তো না? সবাই একটু রেসপন্স করবে বাবা। Yes, sir. Yes, sir. আমি কয়েকজন Yes, ছাড়া sir. বাকিদের আওয়াজ শুনি না। যেমন মার্জুক একটু রেসপন্স করে, তামিলও করে, বাকিদের খবর তেমন একটা পাচ্ছি না। রেসপন্স করবে, হয়তো কমেন্টস করে করবে যদি সমস্যা হয় কথা বলতে। দেখো যে শব্দের দ্বারা, তোমরা কিন্তু নোট করছো তো না? খাতা সামনে রাখো। যে শব্দের দ্বারা কাজ বুঝাবে, শুধু কাজ, যে কোনো প্রকার কাজ বুঝাবে সেটা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে? যেমন লিটন বই পড়ে, এটা লিটন বই পড়ে, পড়া হচ্ছে ক্রিয়া, পড়া হচ্ছে কাজ। বইটাই করছে সে পড়ে, তার মানে এটা কাজ। তারপর বলছে সাকিব বল খেলছিল, সাকিব বল খেলছিল মানে খেলা 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 করছিল, এটাও তার কাজ। এরপর আসো, কণা রবীন্দ্রসঙ্গীত শোনাবে, কণা রবীন্দ্রসঙ্গীত শোনাবে, শেষ হবে, আরে খেলছিল, এটা একটা কাজ। এই জন্য এই ধরনের বাক্যগুলোকে বলা হবে যে ক্রিয়া, এই ধরনের শব্দগুলোকে বলা হচ্ছে ক্রিয়া। আবার ক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সবাই শুনতে পাচ্ছ কিনা? একটু নোট করো, ক্রিয়া দুই প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা। বাক্যের মধ্যে যখন অসমাপিকা ক্রিয়া বসে তখন আমাদের মনের ভাব সম্পূর্ণ হয় না। যেমন আমি যদি বলি আমি ভাত খেয়ে, দেখো আমি এটুকু বলেছি আমি ভাত খেয়ে, এটা কিন্তু ক্রিয়া, তবে এটা অসমাপিকা ক্রিয়া, কেননা আমার মনের ভাব পুরোপুরি প্রকাশ পায়নি। আমি আরো কি যেন বলতে চাচ্ছি। অসমাপিকা ক্রিয়া যখন বাক্যের মধ্যে থাকবে, অসমাপিকা ক্রিয়া মনের ভাব প্রকাশ করার জন্য সমাপিকা ক্রিয়ার উপর নির্ভরশীল। এই কথাটা আমি নিজে বলছি, তোমরা একটু লিখে নোট করো। অসমাপিকা ক্রিয়া তার বক্তব্য প্রকাশ করার জন্য সমাপিকা ক্রিয়ার উপর নির্ভরশীল। ঠিক আছে? লিখেছো কিনা দেখো। সংক্ষেপে লিখতে পারো যে অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ার উপর নির্ভরশীল ভাব প্রকাশের জন্য। অসমাপিকা ক্রিয়া ভাব প্রকাশের জন্য সমাপিকা ক্রিয়ার উপর নির্ভরশীল, কিন্তু সমাপিকা ক্রিয়া নিজে নিজের এই ভাব প্রকাশ করতে পারে। মনে থাকবে কিনা? যেমন এখানে বলছে আমি ভাত খেয়ে, এরপরে যদি বলি স্কুলে যাব, আমি ভাত খেয়ে স্কুলে যাব, আমি ভাত খেয়ে মাঠে যাব। ওই যাবো শব্দটা যেমন ক্রিয়া, এখানে খেয়ে শব্দ ক্রিয়া, কিন্তু খেয়েটা অসমাপিকা, কারণ এটা আমার মনের ভাব পূর্ণ করেনি, আরো কিছু শোনার ইচ্ছা যাচ্ছে। আর যখন বলছে যাবো তখন আমার ওটা মনোভাব পূর্ণ হয়েছে, আর যেখানে মনোভাব পূর্ণ হয়েছে ওটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখো আমি একটু উদাহরণ দিচ্ছি। সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পরিসমাপ্তি প্রকাশ করে তার সমাপিকা ক্রিয়া বলে। যেমন সে গান গাইবে, তুমি বেলায় গিয়েছিলে, আমি বই পড়ি, সে গান গাইবে, এখানে কিন্তু মনোভাব পূর্ণ হয়েছে। তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, এটা মনোভাব পূর্ণ হয়েছে, তাই দেওয়া যায়। আমি বই পড়েছি, এটা তাই দেওয়া যায়। যদি বলা হতো সে গান গেয়ে, যদি বলা হতো সে গান গেয়ে, তাহলে কিন্তু মনোভাব পূর্ণ হতো না, তখন এটা অসমাপিকা ক্রিয়া। আর যদি বলা হতো তুই গিয়ে গিয়ে, এরপরে মনোভাব পূর্ণ হচ্ছে না। আর যদি আমি বই পড়ে, দেখো যদি এই প্রত্যয়, বিশেষ করে মনোভাব পূর্ণ অপূর্ণ রাখার জন্য এই প্রত্যয় যথেষ্ট। গাইবে, সে গান গাইতে থাকবে, গান গাইবে, ঠিক আছে। যদি বলা হচ্ছে গান গেয়ে, তখন আমি আটকে যাব, তখন এটাকে বলা হচ্ছে অসমাপিক ক্রিয়া, মনোভাব পূর্ণ হয় না। আমি একটু অসমাপিক ক্রিয়া দেখে নিই ওরা কি হচ্ছে। যেমন যে ক্রিয়া কাজে বা অর্থের অপূর্ণতা বা অসঠিক বোঝায় তাকে অসমাপিক ক্রিয়া বলে। যেমন আমার যাওয়া হবে না, আমি ভাত বাজারে যাব। আমার যাওয়া, দেখো যাওয়ার মধ্যে যদি থেমে যায় তাহলে হবে না, এখানে হবে না শব্দটা হচ্ছে হবে না, এই শব্দ হচ্ছে সমাপিক, আর যাওয়া অসমাপিক ক্রিয়া। কিন্তু আমি যদি হয় না না বলি, তাহলে শুধু এটুকু বলি আমার যাওয়া, এটুকু বলে যদি থেমে যায় তাহলে কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণ হবে না। সবাই বুঝতে পেরেছি না? আমি ভাত খেয়ে বাজারে যাব, দেখো আমি যদি বলি বাজারে যাব, এই শব্দটা না বলি, যদি এটুকুর মধ্যে থেমে যায় আমি ভাত খেয়ে, তাহলে আমার মনোভাব পূর্ণ হচ্ছে না। বাজারে যাবো সেটা বলার আমার মনোভাব পূর্ণ হচ্ছে, তার মানে সমাপিক ক্রিয়া মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, আর মনের ভাব প্রকাশ করার জন্য সেই সমাপিক ক্রিয়ার উপর নির্ভরশীল। যেমন খেয়ে শব্দটা খেয়ে নির্ভরশীল যাওয়ার উপর, এখানে যাওয়া ক্রিয়াশীল হবে না উপর। আবার আমাকে আমার চলতে দাও, আমাকে আমার চলতে অসমাপিক ক্রিয়া, আর দাও হচ্ছে সমাপিক ক্রিয়া। দেখো দুইটা ক্রিয়া আছে এখানে, ঠিক আছে? আমাকে আমার মতো চলতে দাও, যদি আমি বলি আমাকে আমার মতো চলতে, এটুকু বলে থেমে যার কিছু না বলি, তাহলে কিন্তু আমার মনোভাব পূর্ণ হবে না। এখানে দাও শব্দটা লাগিয়ে, দাও কি হচ্ছে সমাপিক ক্রিয়া, এটা লাগিয়ে বাক্যের মনোভাবটা সম্পূর্ণ করেছে। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। এবার আসো লিঙ্গ ইংরেজি, এবার আমরা পড়বো লিঙ্গ ইংরেজিতে, যাকে বলেছে জেন্ডার। জেন্ডারের সাথে সব পরিচিত, ঠিক না? Yes, sir. এখানে আমরা ডিটেইলস পড়বো না, আমরা শুধুমাত্র পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দগুলোর সাথে পরিচিত হব, ডিটেইলস পড়বো না। এগুলো তোমরা পুরো ক্লাসিক্যাল পড়বে, তোমাদের বইয়ে যতটুকু আছে ততটুকু পড়াচ্ছি। আমি তারপরে একবার বলেছি লিঙ্গ হচ্ছে 4 প্রকার, যদি এখানে সবকিছু নেই আমি 4 প্রকার বলি। ইংরেজি বলা হচ্ছে মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার, কমন জেন্ডার। মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার। হ্যাঁ আমি বলছি মেসকুলিন জেন্ডার মানে পুরুষবাচক শব্দ বা পুরুষবাচক লিঙ্গ, ফেমিনিন জেন্ডার স্ত্রীবাচক লিঙ্গ, স্ত্রীবাচক লিঙ্গ।
হ্যাঁ, কমন জেন্ডার উভয় লিঙ্গ। তারপর হচ্ছে নিউট্রাল জেন্ডার হচ্ছে অচেতন পদার্থ। মানে এটা ক্লিবলিঙ্গ বলে। ক্লিবলিঙ্গ মানে হচ্ছে অচেতন পদার্থ। আমি একটু বলে দিচ্ছি এখানে ডিটেইলস নেই। পুরুষবাচক লিঙ্গ হচ্ছে যেই শব্দগুলোকে শুধুমাত্র পুরুষ জাতি বুঝাবে তাদেরকে বলা হচ্ছে পুরুষবাচক লিঙ্গ। আর এই শব্দগুলো শুধু নারীদের বুঝাবে। স্ত্রীবাচক শব্দকে বুঝাবে বা স্ত্রীকে বোঝানো হবে তাদেরকে বলা হচ্ছে স্ত্রীবাচক লিঙ্গ। আর পুরুষ উভয় জাতিকে বুঝাবে। একটু মিউট রাখো নিজেদেরকে। ধীরে চাকমা এত বলে এত বলতে হচ্ছে কেন? মিউট রাখো। দেখো সবাই নিজেকে মিউট রাখো, আমি বলছি আনমিউট। এখন সবাই আনমিউট, মিউট আছে। দেখো এরপরে বলছে নিউট্রাল জেন্ডার, কি বলে কমন জেন্ডার, যেটা বাংলায় বলা হচ্ছে উভয় লিঙ্গ। শিশু, শিশু বললে আমরা যে কোনো নারী পুরুষ দুইটাকেই বুঝি, ঠিক আছে। তারপরে আমরা যদি বলি যে শিশু বলছি, তারপরে আর কি কি বলা যায় এখানে আছে, চিকিৎসক, মন্ত্রী, রাষ্ট্রপতি, উপাধি আছে। উভয়কে বোঝায় মন্ত্রী, রাষ্ট্রপতি, ঠিক আছে। শিক্ষার্থী, কি সূর্য চাঁদ উভয় লিঙ্গ নয়। সূর্য চাঁদ হচ্ছে নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়বে। যাদের প্রাণ শুনো, যাদের প্রাণ আছে এরা কমন জেন্ডারের মধ্যে পড়ছে, ঠিক আছে। কমন জেন্ডারে গাছ, না গাছপালা, তারপর অচেতন পদার্থ, যে কোনো প্রকার অচেতন পদার্থ, গাছপালা হতে শুরু করে সবকিছু পড়বে নিউট্রাল জেন্ডার বা ক্লিবলির মধ্যে। যে চলাফেরা করতে পারে না, যা প্রাণ নেই বা চলাফেরা করতে পারে না, বস্তুবাচক, যে কোনো ধরনের বস্তুবাচক নাউনই হচ্ছে এই ক্লিবলিঙ্গ, ঠিক আছে। গাছপালাকে আমরা উভয় লিঙ্গে ফেলবো কারণ এটা নারী পুরুষকে বোঝাচ্ছে না। এখানে বলছে নারী পুরুষ, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, স্ত্রীবাচক পুরুষবাচক। আর যেটা স্ত্রীবাচক পুরুষবাচক দুটোকেই মিন করে সেটা হচ্ছে এই কি বলে কমন জেন্ডার বা নিউট্রাল জেন্ডার। তো আমাদের গাছ নিয়ে তো দুটোকে মিন করছে না, গাছকে আমরা রাখবো যে ক্লিবলিঙ্গের মধ্যে, নিউট্রাল জেন্ডার। এখানে এটা আমি ডিটেলস আলোচনা করে ফেলছি, আর বেশি কিছু দরকার নেই। বলছে কোনো তো পুরুষ নারী বা নারী প্রাণী উভয়কে বুঝায়। ওখানে তুমি এখানে ডিস্টার্ব করছো না। এখানে পুরুষবাচক শব্দ যে শব্দ কেবল পুরুষকে তাকে পুরুষবাচক বলে। যে শব্দ কেবল পুরুষকে নির্দেশ করে তাকে পুরুষবাচক শব্দ বলে, যেমন কাকা, চাচা, দাদা, নানা, মামা, ভাই, স্বামী। তোমাদের কিন্তু বেশি হচ্ছে এগুলো উভয় লিঙ্গ, মন্ত্রী, রাষ্ট্রপতি, উপাচার্য, শিশু, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে। ইংরেজিতে তো একটু জটিল থাকে। নারীবাচক শব্দ, যে শব্দে কেবল নারীকে নির্দেশ করে তাকে নারীবাচক বিশেষ বলে, যেমন মা, চাচি, কাকি, খালা, মামি, ভাবি, স্ত্রী, মাতা ইত্যাদি। এবার আসো বচন, বাংলা ভাষায়। এবার আসো বচন, আমরা যেটাকে ইংরেজিতে নাম্বার বলছি, নাম্বার, ঠিক আছে। তোমরা পরিচিত কিনা নাম্বার? ইয়েস স্যার। এক বচন, বহু যে বচন ইংরেজিতে কি বলে? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত দু ধরনের ধারণা পাওয়া যায়। তোমাদের প্রশ্ন আছে বাংলা ভাষায় বিশেষ্য সর্বনামের সংখ্যাগত ধারণা কয়টি? সংখ্যাগত ধারণা কয়টি? দুটি, ঠিক আছে। যেমন বিশেষ্য একটি ধারণা, মানে এখানে বলছি নাউনের মধ্যে একটি ধারণা, বল, মেয়ে, খাতা। একাধিকের ধারণা, বলগুলো, মেয়েরা, অনেক খাতা। অর্থাৎ এখানে ডিটেলস বলেনি, মানে একটি ধারণা মানে এক বচন, একাধিক বহুবচন। আমরা বিশেষ্যের মধ্যে দেখি। আমরা যদি সর্বনামে দেখি বলতে আমি, তুমি, আর একাধিক ধারণা হচ্ছে আমরা, তোমরা, ঠিক আছে। আমরা, তোমরা হচ্ছে একাধিকের ধারণা। বিভিন্ন ভাষিক উপায় বা চিহ্ন, দেখো এবার বলছে বিভিন্ন ভাষিক উপাদান বা চিহ্ন যোগ করে, কখন শব্দ যোগ করে আমরা কি করছি বিভিন্ন ভাবে, আমরা এক শব্দ দুইবার ব্যবহার করে আমরা কি করছি বহুবচন করছি। যেমন এখানে অনেক শব্দ, কখনো শব্দ যোগ করে, কখনো চিহ্ন যোগ করে, কখনো এক শব্দকে দুইবার ব্যবহার করে আমরা কি করছি এক বচন থেকে বহু বচন করছি। যেমন হাজার শব্দ একবার ব্যবহার করলে যেটা বুঝাবে, হাজার হাজার বললে ওটার আরো বেশি বুঝাবে, রাশি রাশি আরো বেশি বুঝাবে। অনেক লোক, ঠিক আছে। এখানে আমরা অনেক লোক আছে, অনেক শব্দ দিয়ে একটা শব্দ দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে। বহু বছর, বহু,
এটা বহুবচন এমনি হয়ে গেছে। এবার আসো পক্ষ বা পুরুষ ইংরেজিতে যাকে বলা হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। যদি এখানে এভাবে পরিচিত না, তোমরা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ নাম শুনেছো? No, no, sir. Yes, sir. তোমরা আচ্ছা এটা তো শুনেছো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যে আমরা যখন ভার করি ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইয়েস যুক্ত হয়, পড়েছো না টেন্সের ক্ষেত্রে? Yes, sir. হ্যাঁ, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, পড়েছো না তোমরা? এই থার্ড পার্সনের এই পার্সন শব্দের বাংলা হচ্ছে পুরুষ বা পক্ষ, ঠিক আছে? ফার্স্ট পার্সনকে বলা হচ্ছে প্রথম পক্ষ বা বক্তা পক্ষ। পক্ষ তিন প্রকার, দেখো এখানে বক্তা পক্ষের আরেক নাম হচ্ছে উত্তম পুরুষ। তোমরা একটু লিখে রাখো, এখানে লেখা আছে দেখো, উত্তম পুরুষ ইংরেজিতে লেখো ফার্স্ট পার্সন। তোমরা একটু নোট করে নাও বাবা, এটা একটু দেখো। পক্ষ বা পুরুষ তিন প্রকার, পক্ষ যে সর্বনামের দ্বারা বাক্যের উকিল বক্তা নিজেকে বা দলে হবে বোঝায় তাকে বক্তা বা উকিল বলে। যেমন আমি তোমার কথা বলছি, যিনি কথা বলছে বক্তা নিজে, যিনি কথা বলছেন তিনি হচ্ছে বক্তা বা ফার্স্ট পার্সন। আর আমি তোমাদের সাথে কথা বলছি, তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে? তো আমি কাদের বিষয়ে কথা বলছি? আমি ধরো ব্যাকরণবিদদেরকে নিয়ে কথা বলছি, ব্যাকরণবিদরা হচ্ছে থার্ড পার্সন। তাই এখানে আমরা ধরো আমি কথা বলছি তোমার সাথে, আমি হচ্ছে ফার্স্ট পার্সন বা বক্তা পক্ষ, তুমি হচ্ছে শ্রোতা পক্ষ। সেকেন্ড পার্সনকে বলা হচ্ছে শ্রোতা পক্ষ, আর থার্ড পার্সন হচ্ছে নাম পক্ষ। ওইটাকে নাম পক্ষ দিয়েছি নাকি দিয়েছি, অন্য পক্ষ বলা যায়, নাম পুরুষ বলা যায়, ঠিক আছে? প্রথম পুরুষও বলা যায়। ক্লিয়ার? এখানে বলা হচ্ছে তিনটা পক্ষ আছে, আমরা এটা বলি। বক্তা পক্ষ হচ্ছে যিনি বলেন বা যারা বলেন তারা হচ্ছে বক্তা পক্ষ, ঠিক আছে? আর যারা শোনেন তারা হচ্ছে শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ। বক্তা পক্ষকে বলা হচ্ছে উত্তম পুরুষ, আমি, আমাকে, আমার, আমাদের। শ্রোতা পক্ষে যে শ্রোতা বা শ্রোতা দলকে বোঝায়, মানে যারা শুনছে তাদেরকে শ্রোতা পক্ষ বলা হচ্ছে বা মধ্যম পুরুষ বলা হয় ইংরেজিতে, যাকে বলা হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে? যেমন তুমি, তোমাকে, তোমার, তোমরা, তোমাদের, আপনি, আপনারা, আপনাকে, আপনারা, আপনাদের, তুই, তোরা, তোকে, তোর, তোদের ইত্যাদি। এবার আসে অন্য পক্ষ, যে সর্বনামের দ্বারা বক্তা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায় তাকে অন্য পক্ষ বা প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে। কি বলছে? অন্য পক্ষ, প্রথম পুরুষ বা নাম পুরুষ, ঠিক আছে? প্রথম পুরুষ বা অন্য পক্ষের আরেকটা হচ্ছে প্রথম পুরুষ বা নাম পুরুষ, মনে থাকবে? Yes, sir. হ্যাঁ, এটাকে থার্ড পার্সন ইংরেজিতে তোমরা যে থার্ড পার্সনের শব্দের সাথে পরিচিত, যে, তিনি, তারা, এইটা এখানে দিয়েছে। যেমন সর্বনাম আছে, সে, তাকে, একে, এ, তারা, এসব উপকে যে ধরনের নাম। আমি, তুমি ছাড়া, আমি কার সাথে কথা বলছি? তোমাতে। আমি হচ্ছি বক্তা পক্ষ বা ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, আর তুমি হচ্ছে শ্রোতা পক্ষ, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ। আর আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, সে, তিনি, তারা, করিম, রহিম, জব্বার, যত ধরনের নাউন আছে, যত রকমের মানুষ আছে, যাদেরকে নিয়ে কথা বলবো, যে টপিকের উপর বিষয়ে কথা বলবো, সবগুলো হচ্ছে কি? অন্য পক্ষ বা থার্ড পার্সন, মনে থাকবে? আমাদের এর মধ্যে আমি এটুকু পর্যন্ত রূপতত্ত্বের আলোচনা শেষ, রূপতত্ত্ব আমাদের শেষ বা শব্দতত্ত্বের আলোচনা এটুকুর মধ্যে শেষ। এখন আমরা যাব বাক্যতত্ত্বের সংজ্ঞা, পরিচয়, গঠন ও শ্রেণী নিয়ে। বাক্যতত্ত্ব কি? ধ্বনি দিয়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম, শব্দে এসে তার নির্দিষ্ট কাঠামো লাভ করেছে। শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য, শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য। আমরা যে শব্দই শিখি না কেন, লক্ষ্য থাকে তাকে বাক্যে প্রয়োগ করার। সবাই একটু মনোযোগ দাও, বাক্যতত্ত্ব নিয়ে আমি কি লিখছি দেখো। কয়টা বাজছে? সবাই শুনছো? Yes, sir. ধ্বনি দিয়ে সবাই কিন্তু খাতা কলমে নোট করবে, যে অংশটা কঠিন মনে হবে, যে অংশটা মনে করবে যে গুরুত্বপূর্ণ, ওটাই লিখে নিবে। আমি এগুলো প্রত্যেকটা কিন্তু পার্ট করে নিয়েছি তোমাদের বই থেকে। ধ্বনি দিয়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম সেটা নির্দিষ্ট আমরা করছি। শব্দ বৃহৎ একক হলো বাক্য। তাহলে বাক্য কততম একক? প্রথমে হচ্ছে আমাদের শুরু হচ্ছে ধ্বনি দিয়ে, তারপরে শব্দ, এরপরে বাক্য। PDF ফাইলে দিবেন না? হ্যাঁ, পিডিএফ ফাইল দিব, কিন্তু এভাবে তোমরা নোট করতে হবে। পিডিএফ ফাইল দিব যে ওই জন্য নোট করবে না তা তো না, তোমার নোটটা আমাকে দেখতে হবে। নোট থাকবে যে এখান থেকে আবার সংক্ষেপ করে তুমি যে মেইন বিষয়গুলো নোট করেছো ওইটা, আর এটা তো পুরোটাই থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি বাক্যের আমরাও যদি বলি ভাষার ওই মৌলিক একক কোনটি? ভাষার মৌলিক একক হচ্ছে ধ্বনি। প্রথম একক, প্রথমে আমরা কাকে ভাষার মধ্যে একটি মনোভাব তৈরি করার জন্য
বা ভাষা প্রকাশের জন্য আমাদের প্রথমে প্রয়োগ করতে হয় ধ্বনি। ধ্বনির সাথে ধ্বনি মিলিত হয়ে অর্থবোধক ধ্বনি মিলিত হয়ে শব্দ তৈরি করে। আবার অর্থবোধক শব্দগুলো পাশাপাশি বসিয়ে নতুন এই পাশাপাশি সাজিয়ে এই যে বাক্য গঠন করা হয় মনের ভাব প্রকাশ করলে, পাশাপাশি সাজিয়ে মনের ভাব প্রকাশ করলে তখন আমরা বলি যে তাকে বাক্য। প্রথমে দেখো অর্থবোধক ধ্বনিগুলো পাশাপাশি বসে একটা অর্থবোধক শব্দ তৈরি করবে। আবার অর্থবোধক শব্দগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে। বক্তার মনের ভাব প্রকাশ করলে তখন এটাকে আমরা বলবো বাক্য। ঠিক আছে? এখানে বলছে ধ্বনি দিয়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম শব্দে এসে তার নির্দিষ্ট কাঠামো লাভ করেছে। শব্দের মধ্যে একটা স্ট্রাকচার লাভ করে এবং শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য। আমরা যে শব্দ শিখি না কেন লক্ষ্য থাকে তাকে বাক্যে প্রয়োগ করার। দেখো আমরা অনেক শব্দ জানি কিন্তু আমাদের প্রধান লক্ষ্য শব্দটাকে নিজের মধ্যে রেখে দেওয়া নয়, শব্দটাকে বাক্যে প্রয়োগ করাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। আমরা একটা নতুন শব্দ শিখতে পারলে, ইংরেজি একটা শব্দ শিখতে পারলে আমরা চেষ্টা করি বাক্যে ব্যবহার করতে। বাংলা একটা শব্দ সুন্দর শিখতে পারলে ওটা ব্যবহার চেষ্টা করি লেখার মধ্যে আনতে। এবার দেখো বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সম্পর্কই বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। তাহলে বাক্য তত্ত্বে কি আলোচনা করা হয় তোমার প্রশ্ন পারে? আলোচনা হয় বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সম্পর্ক। বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সম্পর্ক বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। নোট করেছো সবাই? আমি ক্যামেরা দেখছি না, ক্যামেরা দেখলে বুঝতে পারতাম যে তোমরা কেউ নোট করছো কি করছো না। একটু লেখালেখি করতে দেখলে অন্তত বুঝতাম, বা তোমরা আছো কিনা সেটাও বুঝতে পারছি না, রেসপন্স দেখছি না। গুড। Yes, তাহলে sir. বাক্য তত্ত্বে কি আলোচনা করা হয়? বাক্য তত্ত্বে আলোচনা করা হয় বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সম্পর্ক। মানে একটা বাক্য তৈরি করার ক্ষেত্রে কি কি উপাদানের সাথে যুক্ত হবে, কি কি উপাদান প্রয়োজন হবে, এই আলোচনাগুলো যেই এই তত্ত্বের মধ্যে যে বিজ্ঞানে আলোচনা করা হয়, মানে যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বাক্য তত্ত্ব। এটা হচ্ছে বাক্যের পরিচয়। আমরা সংক্ষেপে বাক্য পরিচয় মিনিমাইজ করি। দেখো আমরা বাক্য তৈরি করি এক শব্দকে সাজিয়ে। যেমন তাহলে বাক্য তৈরি করি কিভাবে? এক বা একাধিক শব্দ, আমি আগেই বলেছি এক বা একাধিক অর্থবোধক শব্দ পাশাপাশি সুবিন্যস্ত ভাবে সাজিয়ে মনের কোনো ভাব প্রকাশ করলে তাকে আমরা বাক্য বলি। তার মানে বাক্য তৈরি করার জন্য শব্দগুলোকে সুবিন্যস্ত ভাবে সুন্দরভাবে সাজাতে হবে। যেমন এখানে বলেছে আমি বাড়ি গিয়ে ভাত খাবো। মনে রাখতে হবে শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় হয় ভিন্ন। আমি বাড়ি গিয়ে ভাত খাবো, এখানে বলছে শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় হয় ভিন্ন। আমি আগে বলেছিলাম বিভক্তি পড়ানোর ক্ষেত্রে যে শব্দ কিন্তু আমরা প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে শব্দ বলে জানি। শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তখন তাকে আমরা শব্দ বলি না, কারণ তখন তার সাথে বিভক্তি যুক্ত হয়। বাক্যে প্রত্যেকটি শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়। যে শব্দের সাথে কোনো বিভক্তি নেই তার সাথেও শূন্য বিভক্তি আছে, মনে থাকবে? যে শব্দের সাথে বাক্যে যে শব্দের সাথে কোনো বিভক্তি নেই তার সাথে যে শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি তার সাথে তাকে আমরা কোন বিভক্তি ধরে নিব? শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি, মনে থাকবে? Yes, sir. এখানে বলছে শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় হয় ভিন্ন। তাহলে আমি আগেই বলেছিলাম শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তাকে আমরা কি বলি? বাক্যে যুক্ত থাকে। ক্লিয়ার? Yes, sir. শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করলে পদ হয়। যুক্ত হইলে তাকে পদ বলে। হ্যাঁ, গুড। হ্যাঁ, আর পদ কখনো বাক্য ছাড়া থাকে না, পদ থাকে বাক্যের ভিতরে। ঠিক আছে? যেমন আমরা নাউন, প্রোনাউন, বিশেষ্য, বিশেষণ এগুলো আসলে পদ বলবো শব্দ। যেমন এখানে উপরে লিখেছে আমি বাড়ি গিয়ে ভাত খাবো, এখানে আমি এটা হয়ে গেছে সর্বনাম। আমি বাড়ি এটা কিন্তু বিশেষ্য বুঝাচ্ছে, বাড়ি গিয়ে ক্রিয়া, ভাত এটা কর্ম। ঠিক আছে? এটাও নাউন বুঝাচ্ছে বিশেষ্য, খাবো আবার ক্রিয়া। আমি বাড়ি গিয়ে ভাত খাবো, এখানে প্রত্যেকটা পদ। এগুলা কিন্তু আলাদা আলাদা শব্দ। আমি কিন্তু বাক্যে ব্যবহার না করে যদি এমনি বলতাম বাড়ি অথবা ভাত তাহলে আলাদা শব্দ হতো, কিন্তু যখন বাক্যে ব্যবহৃত হয়েছে বাক্যে ব্যবহার হওয়ার সাথে সাথে আমরা ধরে নিয়েছি এখানে বিভক্তি আছে। আমির সাথে শূন্য বিভক্তি, বাড়ির সাথে শূন্য বিভক্তি, গিয়ের সাথে শূন্য বিভক্তি, গিয়ের সাথে এই বিভক্তি। এরপরে আসো, যেমন আমি বই পড়ি, এই বাক্যের 3টি পদ আছে, আমি বই ও পড়ি। এখানে পড়া পদটি তৈরি হয়েছে পরের সঙ্গে আবিভক্তি দিয়ে। সবাই আছো ক্লাসে? Yes, sir. Yes, sir.
Yes, sir. আমি তোমাদের এক্সট্রা টাইম নিচ্ছি কারণ লেকচারটা অনেক বড়, তোমাদের সমস্যা হচ্ছে না তো? না No, sir. আচ্ছা, দেখো যেমন আমি বই পড়ি, এই বাক্যে 3টি পদ আছে, আমি বইও পড়ি। এখানে পড়া কি তৈরি হচ্ছে, পরে আবিভক্তি যুক্ত হয়ে পড়া তাকে হয়েছে আবিভক্তি পড়া, কিন্তু আমিও বই সব কোনো বিভক্তি দেখা যাচ্ছে না, বুঝতে পেরেছো কিনা? তার মানে কোনো বিভক্তি দেখা না গেলে আমরা কি বলবো? শূন্য বিভক্তি। এই জন্য আমি বই পড়ি, আমি বই পড়ি, পড়া পটি তৈরি হয়েছে পরে আবিভক্তি পড়া, পড়া যোগ ই বিভক্তি যুক্ত হয়েছে, পড়া যোগ পড়ি এর সঙ্গে আবিভক্তি দিয়ে, কিন্তু আমি বই শব্দে বিভক্তি দেখাচ্ছে না। দেখো আমি এবং বইয়ের মধ্যে কোনো বিভক্তি দেখা যাচ্ছে না, যেহেতু এর মধ্যে কোনো বিভক্তি নেই সেটা শূন্য বিভক্তি অথবা প্রথম বিভক্তি। তাই বলতো কোনো বিভক্তি না থাকলে সেটাকে আমরা কোন বিভক্তি ধরবো? শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। হ্যাঁ, এটা মনে রাখবো, শূন্য বিভক্তির অপর নাম প্রথমা বিভক্তি। এবার আসো বাক্য গঠন। বাক্য গঠন কিভাবে হয়ে থাকে? বিভিন্ন পদের সাথে বাক্য গঠিত হয়, কিন্তু পদগুলো পরপর চাইলে বাক্য হবে না। যেমন বাক্য গঠন কিভাবে হচ্ছে? বিভিন্ন পদের সাথে, আমরা এখানে পদ আছে বই পড়ি, এখানে বিভিন্ন পদের সাথে বাক্য গঠিত হয়, কিন্তু পদগুলো বসালে হবে না, এগুলো যেমনি তেমনি বসালে হবে না, এগুলোকে পরপর সাজাতে হবে, তাহলে বাক্য হবে। ঠিক আছে? যেমন বলা হয় বসছিলাম সকালে পাশে রাস্তার আমি, এই বাক্যে কিন্তু বাক্য হয়নি, কারণ পদগুলোর সাথে অর্থ যাচ্ছে না, কেননা বাক্য এখানে এলোমেলো রয়েছে, ঠিক না? বুঝতে পেরেছো? বাক্যের পদ ঠিক মতো বসালে চেহারা বদলে, এখানে ছিলাম সকালে রাস্তার আমি, যেন এখানে হবে আমি রাস্তার পাশে, আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম, আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম। এটা যদি হয়, যেন এখানে আমি আনি, দেখো বাক্যটি যেমন আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম, তাহলে বাক্যটি অর্থপূর্ণ হবে। ঠিক আছে? অর্থাৎ শব্দ পদগুলোকে আমরা পাশাপাশি, শুধু পদ বসালে হবে না, পদগুলোকে পাশাপাশি একটার পর একটা কোন পদের পর কোন পদ বসবে এভাবে করে সাজিয়ে লিখলে তারপরে আমার মনের ভাব পূর্ণ হবে, তখন এটাকে বাক্য বলবো। মনের ভাব পূর্ণ না হলে তাকে বাক্য বলবো না। এভাবে বাক্য গঠিত হয়। বাংলা বাক্যের গঠন হলো কথা যোগ কর্মযোগ ক্রিয়া, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। ইংরেজিতে পাবে না, ইংরেজিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই ইট রাইস, ইংরেজি বলা হচ্ছে আই ইট রাইস, মানে আমি খাই, ইট মানে খাওয়া, আমি খাই ভাত। বাংলায় বলা হচ্ছে খাইটা আগে না খাইটা পরে, ক্রিয়াটা। বাংলা আমরা বলছি করা কর্ম ক্রিয়া, আমি ভাত আই, আমি খাই ভাত। বাংলা যেটা ফলো করি বাংলাটা বাংলায় সংক্ষেপে এসবি। কখনো কখনো বাক্যের এই গঠন, কখনো কখনো বাক্যের এই গঠন সূত্র হয় না, অনুসরণ করতে হবে। সাধারণত আমরা কি করবো? এগুলো অনুসরণ করব। বাক্যের শ্রেণী বিভাগ আসো। বাক্যকে কিন্তু বিভিন্ন ভাবে ভাগ করা যায়, যেমন আমরা যদি বলি অর্থ অনুযায়ী বাক্য কয় প্রকার, তাও একরকম হবে। উৎস অনুযায়ী বাক্য কয় রকম, গঠন অনুযায়ী বাক্য কয় রকম। গঠন অনুযায়ী বাক্য হচ্ছে 3 প্রকার, অর্থ অনুযায়ী বাক্য, গঠন অনুযায়ী বাক্য, এগুলো আলাদা আলাদা প্রকার আছে। ঠিক আছে? এখানে বলছি ভাবগত দিক থেকে, বুঝতে পেরেছো? ভাবগত দিক থেকে বাক্য কয় প্রকার, দিক বাক্য 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন এক, বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য যে বাক্যের দ্বারা কোনো সাধারণ বর্ণনা বোঝায়, যে সকল বাক্যের মাধ্যমে কোনো সাধারণ বিবৃতি বোঝায় তাকে বিবৃতিমূলক বাক্য বলে। একটু নোট করে নাও, যে সকল বাক্যের দ্বারা কোনো স্বাভাবিক বিবৃতি বোঝায় তাকে বিবৃতিমূলক বাক্য বলে। তারপর আসো জিজ্ঞাসাবোধক, যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন বুঝাবে তাকে জিজ্ঞাসাবোধক বাক্য বলবে। যে কোনো আচ্ছা, আগে আমি দেখে যাই। বিবৃতিমূলক বাক্য আবার 2 প্রকার হয়, হাবোধক এবং নাবোধক। যে কোনো প্রকার সাধারণ বর্ণনাকে বলে বিবৃতিমূলক বাক্য। যেমন আমি ভাত খাই, আমি ভাত খেয়েছি, এটা। যদি বলে যে আমি ভাত খাইনি, আমি স্কুলে যাইনি, আমি স্কুলে গিয়েছি। আমি স্কুলে গিয়েছি হাবোধক বিবৃতিমূলক, আমি স্কুলে যাইনি নাবোধক বিবৃতিমূলক। অর্থাৎ এখানে হা এবং নাবোধক বস্তুবাচক নামও ভাগ। জিজ্ঞাসাবোধক, যে বাক্যের মাধ্যমে কোনো প্রশ্ন করা বুঝাবে তাকে হচ্ছে জিজ্ঞাসাবোধক প্রশ্ন বলা হচ্ছে। যেমন তুমি কি ভাত খেয়েছো, তুমি কি খেয়েছো, তুমি কোথায় গিয়েছো, তুমি কি খাওনি, এই ধরনের প্রশ্ন। আর জিজ্ঞাসাবোধক প্রশ্নের পরে বাক্যের পরে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবার আসে বিস্ময়বোধক বাক্য, যে বাক্যের মাধ্যমে বিস্ময় প্রকাশ পাবে, আশ্চর্য হবে। তুমি বাক্যর শোক, বিস্ময়, শোক প্রকাশ পাবে, বিস্ময় প্রকাশ পাবে, আনন্দ প্রকাশ পাবে, এই ধরনের বাক্যকে বলা হয় বিস্ময়বোধক বাক্য। যেমন হাই, তার চাচা মারা গেছে, অথবা ওহে আমরা জিতে গেছি, তারপরে হচ্ছে ওয়াও কি সুন্দর পাখি, কি চমৎকার দৃশ্য। ঠিক আছে? এভাবে করে বিস্ময়বোধক বাক্যগুলো প্রকাশ পায়। এবার আসে অনুজ্ঞাবাচক বাক্য। এখানে কিন্তু আরো একটা বাক্য রয়েছে, প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্যকে এখানে অনুজ্ঞা সূচক বাক্যের মধ্যে ঢুকেছে। ঠিক আছে? তাই এখানে 4 প্রকার দেখানো হয়েছে।
অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে আদেশ উপদেশ। দেখো আমি যদি বলি অঙ্কটি করো, বইটি পড়ো, এটা হচ্ছে আদেশ। যদি বলি যে রোদ্রে যে যদি তখন বলবো না, এটা আরো ছিলাম দয়া করে পানি দিন, এটা হচ্ছে অনুরোধ। এরপরে তোমাকে আশীর্বাদ করছি, আল্লাহ তোমার সহায় হন, তুমি দীর্ঘজীবী হও, এটা হচ্ছে প্রার্থনা। এরপরে বলছি এটাকে প্রার্থনা বা আশীর্বাদ বলছে। আবার আমি এটা বলছি যে তুমি ধ্বংস হও, ঠিক আছে, এটা হচ্ছে অভিশাপ। মানে এখানে কি কি অনুজ্ঞাবাচক শব্দের মধ্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা বুঝাবে, আশীর্বাদ বুঝাবে, অভিশাপ বুঝাবে। এই ধরনের বাক্যগুলো যে বাক্যের মাধ্যমে বুঝাবে তাকে বলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তোমরা বুঝতে পেরেছো? Yes, sir. ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকের আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের আলোচনা। তোমরা কি Sir, আমি কি grade ধ্বনি করতে তত্ত্ব, হবে। শুনো আর 4 মিনিট আছে, আমি কি একটু শব্দ এই কি বলে ধ্বনি তত্ত্ব থেকে সন্ধিটা আলোচনা করে দিব, সন্ধি। স্যার এখন স্লাইড একটা দিছেন যে স্যার এটা একটু আবার দেন তো। এটা ইয়েস স্যার। একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমি পিডিএফ করব, আমাদের সময় কম। ঠিক ওকে আছে, স্যার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটু এই ধ্বনি সন্ধিটা একটু বলে দিচ্ছি। আরেকটা বিষয় বলছি, আমি সন্ধি এভাবে বলছি না, সন্ধিটা আলাদা আলাদা বলছি। মনে করো ধ্বনির মধ্যে আমরা সন্ধির আলোচনা করি, বর্ণ, ধ্বনির উচ্চারণ, তারপরে আমরা একটা শব্দ উচ্চারণ করছি কিভাবে উচ্চারিত হচ্ছে। আমরা যে কোনো ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে বাক প্রত্যঙ্গের ব্যবহার করি। সবাই কি আমাকে দেখতে পাচ্ছো? সরাসরি শুনো, আমি সরাসরি বলছি, দেখো Yes, sir. সরাসরি আমাকে দেখো। আমার ছবিটা তোমরা একটু জুমে রাখো, একটু বড় করে রাখো, তাহলে দেখতে পাবে। স্ক্রিনে আমার ছবিটা রাখো, দেখো আমি বলছি আমরা এই যে কণ্ঠনালী, এই যে এখানে আমাদের এখানে একটা উঁচু জায়গা আছে আমাদের, এই উঁচু জায়গাটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাডামস অ্যাপল, বাংলায় এটাকে বলা হচ্ছে স্বরযন্ত্র। স্বরযন্ত্র, কারণ এখান থেকে আমাদের স্বরটা উৎপাদিত হয়। এটার নিচে ঠিক উঁচু যে জায়গাটা আছে, এটার নিচে একটা স্বরতন্ত্রী পর্দা আছে, দুইটা পর্দা আছে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ভোকাল কর্ড। মনে থাকবে, মেয়েদেরও এটা আছে, কিন্তু আমাদের ছেলেদের এই অংশটা একটু উঁচু। আদম হাওয়ার কাহিনী অনুযায়ী এটাকে নাম দিয়েছে অ্যাডামস অ্যাপল, ইংরেজিতে এটাকে নাম দিয়েছে অ্যাডামস অ্যাপল এই অংশটাকে। বাংলায় আমরা বলি স্বরযন্ত্র। আর এই স্বরযন্ত্রের উপরিভাগের নিচে দুটা পর্দা রয়েছে, ঠিক উল্টো ভি এর মতো, দুটো পর্দা উল্টো ভি আকৃতির মতো এইভাবে থাকে। এটা আমাদের শ্বাসতন্ত্রী পর্দা। এখানে আমাদের শ্বাসনালী, দেখো আমাদের গলার সামনের একটা নালী আছে, গলার পেছনে একটা নালী আছে। সামনের নালী দিয়ে আমাদের যে আমরা কথা বলি, আর পেছনের নালীটা দিয়ে আমরা যে খাবারগুলো খাই ওগুলো হচ্ছে পেছন দিয়ে যায়। পেছনের নালীটাকে বলা হচ্ছে খাদ্য নালী, আর সামনের নালীটাকে বলা হচ্ছে শ্বাসনালী। মনে থাকবে? সবাই শুনছো? Yes, sir. পেছনেটা খাদ্যনালী আর সামনেটা শ্বাসনালী। হ্যাঁ, আমাদের আলোচনা হচ্ছে সামনেরটা নিয়ে। সামনেরটা শ্বাসনালীর, আমাদের সাউন্ড শুরু হয়, আমাদের যে কোনো শব্দ উচ্চারণ শুরু হয় এই ভোকাল কর্ড থেকে। ভোকাল কর্ডের ভেতর দিয়ে, ভোকাল কর্ডটা যখন এভাবে থাকে, ভোকাল কর্ডের ভেতর দিয়ে যখন বায়ুটা যায়, প্রবেশ করে, তখন ভোকাল কর্ডটা অনেক সময় কেঁপে ওঠে, আবার অনেক সময় স্বাভাবিক থাকে। ভোকাল কর্ডটা কেঁপে উঠে যে সাউন্ড গুলো বের হবে সেগুলোকে আমরা বলি ঘোষ ধ্বনি। একটু মনে রাখো, স্বরতন্ত্রী পর্দা, উপরের অংশটাকে বলা হচ্ছে স্বরযন্ত্র। মানে এইখান থেকে যে সাউন্ড গুলো আসে এগুলোকে বলা হচ্ছে স্বরযন্ত্র। স্বরগুলো তৈরি হয় এখান থেকে। আর কেন স্বরযন্ত্র বলা হচ্ছে? কারণ এখানে স্বরতন্ত্রী পর্দা রয়েছে, ভোকাল কর্ড, বাংলা হচ্ছে স্বরতন্ত্রী, ঠিক আছে, এই পর্দা। তার মানে এই স্বরতন্ত্রী পর্দা, আমরা কোনো শব্দ উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী পর্দা যদি কেঁপে উঠলে আমরা তাকে বলি ঘোষ ধ্বনি, আর যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা বলি অঘোষ ধ্বনি। তোমরা 1 মিনিট অপেক্ষা করো, আর আমি আরেকটা জিনিস দেখাবো, একটু 1 মিনিট দাঁড়াও। এরপরে দেখো একটু আমি এই ঘোষ ধ্বনি, যেমন ক খ উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রীর পর্দা কাঁপে না, স্বাভাবিক থাকে, এই জন্য এগুলোকে বলে অঘোষ ধ্বনি। কিন্তু ঘ বলার সময় আমাদের স্বরতন্ত্রী পর্দা কেঁপে ওঠে, এই জন্য এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। আমি বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম দুইটাকে আমরা অঘোষ ধ্বনি বলবো, পরগুলোকে ঘোষ ধ্বনি। এবার আসো, অনেক সময় বায়ুর চাপ বেশি থাকে, অনেক সময় আমরা শব্দ উচ্চারণ করার সময় বায়ুর চাপ বেশি থাকে, আর যদি বায়ুর চাপ বেশি থাকে এটাকে আমরা বলি মহাপ্রাণ ধ্বনি। বায়ুচাপ কম থাকে, অনেক সময় কম থাকে, আর তখন বলি যে এটাকে অল্প প্রাণ ধ্বনি।
যেমন ক খ গ ঘ। দেখেছো যে এটা নড়ে উঠেছে, দেখেছো কিনা? আমরা ক ধ্বনি উচ্চারণ করার সময় কম থাকবে, খ ধ্বনি উচ্চারণ করার সময় বেশি থাকবে। এই জন্য প্রথমটাকে বলা হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয়টাকে মহাপ্রাণ। ধ্বনি নিয়ে আমরা পরে যদি সময় পেয়ে আরো আলোচনা করবো।